This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছোট্ট দুটি শব্দ, সেই শব্দ নিয়েই এই মুহূর্তে জনগণ বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েছেন। কোন সেই শব্দ? সেই শব্দ দুটি হচ্ছে মক ড্রিল। কেন হঠাৎ করে এই মক ড্রিল শব্দটি সামনে চলে আসলো? মক ড্রিলটাই বা কি কি করতে হবে আমাদের, সেই নিয়ে আজকে আমাদের বিশেষ পর্ব। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। ইতিমধ্যে সকলেই জানেন যে গত 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামের বৈশরণ ভ্যালিতে অত্যন্ত নিন্দনীয় সন্ত্রাসবাদী হামলায় 26 জন নিরীহ প্রাণ মারা গিয়েছেন। আমরা তারপরে দেখেছি দেশ উত্তাল হয়েছে, এমনকি এই হামলা পরবর্তী সময়ে পার্শ্ববর্তী দেশ, ভারতবর্ষের শত্রু দেশ পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক আরও অবনতি হয়েছে। শুধু তাই নয়, থ্রেট রয়েছে বাংলাদেশকে ব্যবহার করে ভারতবর্ষে আক্রমণেরও। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটি যুদ্ধের পরিস্থিতি ভারতবর্ষের উপর বা ভারতবর্ষের আকাশে ডানা মেলেছে। যদি যুদ্ধ হয়, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি কি নিরাপত্তা গ্রহণ করতে হবে, যুদ্ধ হলে যুদ্ধ বিধ্বস্ত সাধারণ মানুষদের কিভাবে উদ্ধার করতে হবে, সেই সমস্ত নিয়েই যেই প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণকেই মক ড্রিল বলা হচ্ছে। ঘটনাচক্রে মক ড্রিল যেভাবে মিডিয়াতে সামনে এসছে, এটি কিন্তু ভারতবর্ষে প্রথমবারের জন্য হচ্ছে না। এর আগেও 1971 সালে বাংলাদেশ যুদ্ধের সময় ভারতবর্ষে মক ড্রিল হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। যে সময় পাকিস্তানকে ভারত রীতিমতো গুড়িয়ে দিয়েছিল, পাকিস্তানের সেনারা হাঁটু গেড়ে ভারতবর্ষের কাছে আত্মসমর্পণ করেছিল। সেই যুদ্ধের সময়ও এই মক ড্রিল হয়েছিল। আবার সেই একই শত্রু পাকিস্তান, সেই পাকিস্তানের যে জঙ্গি গোষ্ঠী, সেই জঙ্গি গোষ্ঠীরা ভারতবর্ষের উপর আক্রমণ করেছে। পেহেলগামের বৈশরণ ভ্যালিতে নৃশংস খুন করেছে তারা। সেই পরিস্থিতিতে পুনরায় যুদ্ধের পরিস্থিতি, এবং এই যুদ্ধের পরিস্থিতিকে সামনে রেখেই মক ড্রিল অনুষ্ঠিত হবে। মক ড্রিল মোটামুটি 3টি পর্যায়ে বিভক্ত: পর্যায় 1 বা ক্যাটাগরি 1, পর্যায় 2 বা ক্যাটাগরি 2, পর্যায় 3 বা ক্যাটাগরি 3। এই 3টি পর্যায়ে মক ড্রিল হয়। ভারতবর্ষের সীমান্তবর্তী রাজ্যগুলোর 244টি জেলায় আগামীকাল, অর্থাৎ আগামীকাল বুধবার 7ই মে এই মক ড্রিল অনুষ্ঠিত হবে। সেখানে কি হবে সেই সমস্ত বিষয় আজকে তুলে ধরবো, কিন্তু তার আগে আপনাদের বলে রাখতে চাই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র 2টি ড্রিল হবে, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় এই ড্রিলগুলো হবে, সেই জায়গাগুলোর নামও আপনাদের জানাবো। পশ্চিমবঙ্গে ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 এই 2টি মক ড্রিল অনুষ্ঠিত হবে, বা মক ড্রিল কিভাবে করা হবে সেটি প্রশিক্ষণ একটা চলবে। প্রথমেই দেখে নিই পশ্চিমবঙ্গের মক ড্রিল ক্যাটাগরি 2 কোন কোন জায়গায় হবে। ক্যাটাগরি 2 মক ড্রিল যেখানে হবে সেই জায়গাগুলি হলো কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, শিলিগুড়ি, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, হলদিয়া, হাসিমারা, খড়গপুর, বার্নপুর, আসানসোল, ফারাক্কা, খেজুরিয়াঘাট, চিত্তরঞ্জন, বালুরঘাট, আলিপুরদুয়ার, রায়গঞ্জ, ইসলামপুর, দিনহাটা, মেকলিগঞ্জ, মাথাভাঙা, কালিম্পং, জলঢাকা, কার্শিয়াং এবং কোলাঘাটে। এরপর দেখে নেওয়া যাক ক্যাটাগরি 3 এর মক ড্রিল কোথায় কোথায় হবে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে ক্যাটাগরি 3 এর মক ড্রিল যে সমস্ত জায়গায় হবে সেগুলো হলো বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ। অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জায়গাগুলোয় মক ড্রিল হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা এই মুহূর্তে যে সমস্ত জায়গার নাম ঘোষণা করা হয়েছে তার মধ্যে এই সমস্ত জেলাগুলোর নাম আসেনি। এবার এই মক ড্রিল যে অনুষ্ঠিত হবে সেখানে কারা কারা অংশগ্রহণ করবে, কাদের কাদের নিয়ে এই মক ড্রিল অনুষ্ঠিত হবে সে নিয়েও রয়েছে স্পষ্ট নির্দেশিকা। কারা কারা মক ড্রিলে অংশগ্রহণ করবে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে এই মক ড্রিলে জেলা প্রশাসনের পাশাপাশি এনডিআরএফ, এসডিআরএফ এবং সিভিল ডিফেন্সের টিমের সদস্যরাই মহড়ায় অংশ নেবেন। এর পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের টিমও অংশগ্রহণ করবেন এই মক ড্রিলে। এর পাশাপাশি জেলা শাসক, সিভিল ডিফেন্সের কর্মী, পুলিশ, হোমগার্ড, স্কুল কলেজের পড়ুয়ারা, নেহেরু যুব কেন্দ্র সংগঠন, এনসিসি, এনএসএস জওয়ানরাও এই মক ড্রিলে অংশগ্রহণ করবে। অর্থাৎ কারা কারা এই মক ড্রিলে অংশগ্রহণ করবে, কারা কারা এই প্রশিক্ষণ নেবে, কিভাবে মানুষ যদি যুদ্ধ
যুদ্ধকালীন পরিস্থিতি যদি তৈরি হয়, সত্যি যদি যুদ্ধ হয়, সেক্ষেত্রে কিভাবে নিরাপত্তা বিষয়ে নিজেদেরকে সতর্ক করতে হবে, যদি যুদ্ধ হয় সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে উদ্ধার করতে হবে, সেই বিষয়ে যে মকড্রিল হবে সেই মকড্রিলে কারা কারা অংশগ্রহণ করবে সে বিষয়েও রয়েছে স্পষ্ট নির্দেশিকা। এবার দেখে নেওয়া যাক যে এই মকড্রিলটি আসলে কি। এই মকড্রিল আসলে ভারতবর্ষের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে সেখান থেকে পাঠানো কিছু নির্দেশ বার্তার উপরে ভিত্তি করে কিছু প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় বলা হচ্ছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সতর্কবার্তা, যুদ্ধকালীন প্রস্তুতিতে জোর নির্দেশ। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে যুদ্ধ বা বৈরী হামলার সম্ভাবনা মাথায় রেখে জরুরি প্রস্তুতি নিতে দিল। প্রধান নির্দেশগুলি হলো এয়ার রেড সাইরেন চালু রাখা, নাগরিক ও ছাত্রছাত্রীদের প্রতিরক্ষা প্রশিক্ষণ, ব্ল্যাকআউট মহড়ার প্রস্তুতি, গুরুত্বপূর্ণ স্থাপনায় ছদ্মবেশ অর্থাৎ কেমোফ্লাজ, নির্বাসন পরিকল্পনার হালনাগাদ ও প্রয়োগ। প্রথমেই জেনে নিই এয়ার রেড সতর্কতাটা কি। এয়ার রেড সতর্কতা সাইরেন চালু করা, যুদ্ধ বা বৈরী হামলার আশঙ্কা দেখা দিলে আকাশপথ থেকে শত্রুর আক্রমণ সম্পর্কে নাগরিকদের আগাম সতর্ক করতে সাইরেন বাজানো হয়। এই সাইরেন একটি উচ্চ শব্দ তৈরি করে যা শহরের প্রতিটি কোণে শোনা যায়, এতে মানুষ দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে পারে। এটি এক প্রকারের জরুরি সংকেত। এবার 2 নম্বরে আছে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ, অর্থাৎ যুদ্ধ বাঁধলে সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেটা কি? যুদ্ধকালীন বা বিপজ্জনক পরিস্থিতিতে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হবে, কোথায় আশ্রয় নিতে হবে, কিভাবে অন্যকে সাহায্য করতে হবে, এই সব শেখানোর জন্য নাগরিক এবং ছাত্রছাত্রীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এতে অন্তর্ভুক্ত থাকবে ব্যায়াম, নিরাপত্তা ড্রিল, প্রাথমিক চিকিৎসার শিক্ষা। 3 নম্বরে রয়েছে ব্ল্যাকআউট ব্যবস্থার প্রস্তুতি। যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রুর বিমান যাতে লক্ষ্য ঠিকভাবে চিহ্নিত না করতে পারে তার জন্য রাত্রিকালীন সময়ে সম্পূর্ণ এলাকা অন্ধকার করে দেয়া, এই ব্যবস্থাকেই ব্ল্যাকআউট বলে। বাড়ি বাড়ি, দোকান, রাস্তার আলো সব বন্ধ রাখা হয় এবং জানলাগুলো কালো কাপড় দিয়ে ঢাকা হয়। 4 নম্বরে রয়েছে গুরুত্বপূর্ণ প্ল্যান্ট বা স্থাপনা বা ইনস্টিটিউশন যেগুলো রয়েছে সেগুলোকে ছদ্মবেশে আড়াল করা অর্থাৎ ক্যামোফ্লাজ করা। কি বলা হচ্ছে? শত্রুপক্ষ যাতে বিমান বা স্যাটেলাইট থেকে কোনো বিদ্যুৎ কেন্দ্র, জল পরিশোধনাগার বা অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত না করতে পারে তার জন্য সেই সব স্থাপনাকে নেট কভার, রং, ভুয়ো ছাউনি বা কৃত্রিম গাছপালা দিয়ে ঢাকা হয়। এতে আক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যায়। 5 নম্বরে কি বলা হচ্ছে? নির্বাসন পরিকল্পনার হালনাগাদ ও মহড়া। যদি কোনো এলাকায় হঠাৎ আক্রমণের শিকার হয় বা আশঙ্কা থাকে সেক্ষেত্রে কিভাবে, কোন পথে, কত দ্রুত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে তার একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনার মহড়া করা হয় যাতে বাস্তব পরিস্থিতিতে সবাই প্রস্তুত থাকে। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলোকেই একসঙ্গে বলা হচ্ছে মক ড্রিল। আগামীকাল অর্থাৎ 7ই মে 2025 ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই মক ড্রিল অনুষ্ঠিত হতে চলেছে। এই মক ড্রিলের মাধ্যমে যে সমস্ত জায়গায় এই মক ড্রিল অনুষ্ঠিত হবে সেই সমস্ত জায়গার সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী, যুব সহ সরকারি বিভিন্ন সংস্থার যে সমস্ত কর্মীরা আছে তাদেরকে প্রস্তুত করে রাখা হবে যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হবে, কিভাবে অন্যদেরকে রক্ষা করতে হবে, কিভাবেই বা সুরক্ষিত স্থানে সকলকে নিয়ে যাওয়া যাবে। এছাড়া প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে আরো নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এগুলি মক ড্রিলের অংশ। এই মক ড্রিল হওয়া বা মক ড্রিল করে জনসাধারণকে যুদ্ধ হলে সেই পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত রাখার মানেই যে যুদ্ধ হচ্ছে তা নয়। সুতরাং এই মক ড্রিল হলেই যে আতঙ্কগ্রস্ত হতে হবে তার কোনো মানে নেই। মক ড্রিল হওয়া মানে নিজেদেরকে কোনো বড় যুদ্ধ পরিস্থিতি হলে সেই যুদ্ধ পরিস্থিতিতে যাতে সহজেই নিজেদেরকে সুরক্ষিত রাখা যায় এবং অন্যান্যকেও সাহায্য করা যায় সেই বিষয়ে নিজেদেরকে প্রস্তুত রাখা, প্রশিক্ষিত করা। এই বিষয়ে মক ড্রিল বিষয়ে মোটামুটি ভাবে এই তথ্য আজকে আমরা বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদের জন্য তুলে ধরলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা আমাদের সাধ্যমতো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।